গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা উচিতপুরের যাত্রী। বর্ধমান জেলার শক্তিগড়ের অদূরে বড়শোল নামে একটি গ্রাম আছে। নদী পার হয়ে ওপারে গেলেই বড় গ্রাম। আজ থেকে ৮০ অথবা ১০০ বছর আগে এইসব গ্রামে যাতায়াতের যে কি অবস্থা ছিল তা এখনকার কেউ কল্পনা করতে পারবে না। বইচির পরেশ পাত্রর দিদির বিয়ে হয়েছিল মা বিশ্বহরি থান উচিতপুরে। দিদির মুখে বড়োর বলরাম মন্দিরের কাহিনী শুনে আপ্লুত হয়েছিল পরেশ। বড়ো গ্রামে বলরামকে দর্শন করে উচিতপুরে যাবে মনে করে পরেশ যখন শক্তিগড় স্টেশনে নামল তখন দুপুর গড়িয়েছে। স্টেশনে নেমে পরেশ দেখল আঙ্গুল গুনে ২-৩ জন ছাড়া আর কোনো যাত্রী নেই। এ পথে এই প্রথম আসছে পরেশ। একজন অল্প বয়সী রেল কর্মচারীকে দেখে জিজ্ঞেস করল, বড়শোল গ্রামে কিভাবে যাওয়া যায় ভাই? এমন সময়ে পাশ থেকে কে একজন বলল, বড়শোলে কাদের বাড়ি যাবেন আপনি? পরেশ বলল, কারো বাড়ি নয়, আমি যাব বড় গ্রামে বলরাম দর্শন করতে। প্রশ্নটা যে করেছিল সেও প্রায় ওরই বয়সী। বলল, কিন্তু এখন তো একটু অসময় হয়ে গেল, ৩টে বাজলে এখানে খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। তাহলে উপায় একটাই আছে, এই শক্তিগড়ে অথবা বড়শোলে কারো বাড়িতে এক রাত কাটিয়ে কাল সকালে খেয়া পার হয়ে বড়ই যান। পরেশ বলল, কোনো দরকার নেই, তার চেয়ে ভালো আজকে রাতটুকু আমি এখানে স্টেশনেই থেকে যাই। যা আপনার ইচ্ছা। আমার বাড়ি সম্পূর্ণ উল্টো দিকে, আমরা গ্রামে। আমার নাম হিরু। আমার ওখানে গেলে আমি অবশ্য কাল সকালে আপনার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। পরেশ বলল, অত সবের দরকার নেই, আজকের রাতটা আমি এখানে কাটিয়ে দিতে পারবো। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, সন্ধে হলো। চারিদিক থেকে শেয়ালের ডাক শোনা যেতে লাগলো। তখন এত ঘন ঘন ট্রেন চলতো না। মাঝে একটা মালগাড়ি যাওয়ার পর চারিদিক স্তব্ধ হয়ে গেল। স্টেশনে তখন ইলেকট্রিকের ব্যবস্থাও ছিল না। তারার ক্ষীণ আলোয় মশার কামড় খেতে খেতে পরেশ অকারণেই স্টেশনময় পায়চারি করতে লাগলো। একসময় সেই অল্প বয়সী রেল কর্মচারীটি এসে বলল, সারা রাত আপনি এইভাবে স্টেশনে পায়চারি করবেন নাকি? ইচ্ছে করলে আমাদের স্টেশন মাস্টারের ঘরে চট পেতে শুয়ে পড়তে পারেন। পরেশ বলল, উনি আপত্তি করবেন না? না, খুব ভালো মানুষ উনি, বর্ধমানের পাবড়িহাটের লোক, হালে বদলি হয়ে এখানে এসেছেন। তবে তো ভালোই হয়, কোনো রকমে রাতটা এখানে কাটিয়ে কাল ভোরে বিদায় নেব। বড়োর বলরাম দর্শন করে যাব উচিতপুরে। ওদের এইসব আলোচনার সময়ই বর্ধমানের দিক থেকে একটা ট্রেন এলো। ট্রেন থেকে নেমে শূন্য ঝাঁকা মাথায় নিয়ে বছর কুড়ির এক তরুণী এগিয়ে আস্তে আস্তে ওদের দেখে থমকে দাঁড়ালো। হাসি হাসি মুখ করে বলল, তোমরা দুজনে হেতাকে অন্ধকারে দাঁড়িয়ে কি করতেছ গো? কর্মচারী লোকটি বলল, এমনি গল্প করছি। তার সাবি, তুই এত দেরি করে ফেললি কেন? সদরঘাটে একজনের সঙ্গে কথা বলছেন, তাই আগের ট্রেনটা ফেল হয়ে গেল।
তা বেশ বেশ, তুই একটা কাজ কর দেখিনি, এই দাদাটাকে তোর ওখানে নিয়ে যা, তোদের ঘরে একটু ঠাই করে দে, যা হোক কিছু খেতেও দিস। সাবি বলল, তা না হয় দেব, কিন্তু উনি যাবেনটা কোথায় শুনি? এবার পরেশ বলল, যাব উচিতপুরে, কাল ভোরে নদী পার হয়ে বড়োর বলরাম দর্শন করেই চলে যাব। এসো তবে আমার সন্নে, বড়শুল হয়েই তো যেতে হবে, আমার বাড়ি বড়শুলেই। পরেশ যেন হাতে স্বর্গ পেল। সাবির সঙ্গ নিয়ে অন্ধকার বনপথ ধরে ওদের গ্রামের দিকে চলতে লাগলো। যেতে যেতেই সাবি বলল, তুমি এই পেট তো মেজতেছ বুঝি? পরেশ বলল, হ্যাঁ, এই পথে এই প্রথম। বড়ই আমাদের অনেক লোকজন আছে, ইচ্ছে করলে একটি দিন সেখানে থেকে যেতেও পারো। রাস্তা না যেন বললে ওদেরই কেউ তোমাকে উচিতপুরে পৌঁছে দেবে। কথা বলতে বলতে একসময় ওরা বড়শুল গ্রামে পৌঁছে গেল। গ্রামের পরিবেশ যে কেমন রাতের অন্ধকারে তার কিছুই বুঝতে পারল না। সাবি ওকে প্রায় হেলে পড়া একটা বাড়িতে নিয়ে এলো। পাশাপাশি দুটি ঘর, উঠোন, বাঁশের খুঁটির ভরে খড়ের চালার দালান ও রোয়াক। সাবি পরেশকে নিয়ে ঘরে ঢুকতেই ওর বৃদ্ধা মা বললেন, তোর সন্নে ও কে রে সাবি? সাবি বলল, অতিথি, আজ রাতটুকুন কাটিয়ে কাল ভোরে বড়ই যাবে। ও, তা ওকে চাটাই পেতে বসতে দে মা। মা না বললেও সাবি এ ব্যাপারে খুবই তৎপর। দালানে মাদুর পেতে পরেশকে বসতে বলে বালতি ভর্তি জল এনে উঠোনে রাখলো। বলল, হাত পা ধুয়ে নেও গো দাদা বাবু, আমি ততক্ষণে তোমার খাবারের ব্যবস্থা করি। পরেশ হাত মুখ পা ধুয়ে নিতেই একটা আন করা নতুন গামছা ওর দিকে এগিয়ে দিল সাবি। পরেশের মন ভরে গেল এই সুন্দর আতিথেয়তায়। এরপর দালানে বসে পোশাক পরিবর্তন করে একটু যেন হাঁফ ছেড়ে বাঁচল। সাবি এবার একটা বড় জামবাটিতে চিড়ে, মুড়ি, ছাতু আর গুড় দিয়ে বলল, ঘটিতে জল আছে, এই মেখে খাও, আমি ততক্ষণে ভাত বসাই, বেশি দেরি হবে না। কেসটা ভাগ্যিস বলল তোমার কথা, না হলে সারা রাত না খেয়ে থাকতে হতো তোমাকে। পরেশ বলল, তুমি যা ব্যবস্থা করলে এই ঢের, আর ভাতের ব্যবস্থা না করলেও চলবে। সাবি বলল, ও মা, তা কি হয়, আমরা মা মেয়েও তো খাবো। অতএব জলযোগ পর্ব শেষ করলো পরেশ। সাবিও কাঠ কুটো জেলে রান্নার ব্যবস্থা করতে লাগলো। ওদের উঠোনের ওপর ঝুঁকে পড়া একটা বড় তেঁতুল গাছের ডাল থেকে কর্কশ স্বরে একটা পেঁচা ডেকে উঠল। পরেশেরও গ্রামেরই ছেলে, তাই একটু ভয় পেল না ও। অনেক পরে গরম ভাত, ডাল, আলু ভাতে ও পোস্তর বড়া এনে ওর সামনে ধরে দিল সাবি। বলল, এর বেশি আর কিছু নেই গো আমাদের ঘরে। পরেশ বলল, আর কিছুর দরকারটাই বা কি, খুব সুন্দর খেলাম তোমাদের এখানে এসে। খাওয়া শেষ হলে বাইরের দাওয়ায় একটা মাদুর পেতে মাথায় বালিশ এনে পরেশের শোয়ার ব্যবস্থা করে দিল সাবি। মাথার কাছে জলের একটা গেলাসও রাখলো ঢাকা দিয়ে। সারা দিনের ক্লান্তি ও ভরপেট খাওয়ার পর ফুরফুরে বাতাস গায়ে লাগতেই অঘরে ঘুমিয়ে পড়ল পরেশ। অনেক পরে ওর শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতেই ঘুমটা ভেঙে গেল। একটি দুটি করে পাখির ডাকও শুনতে পেল ও, তার মানে ভোর হয়ে আসছে। ও যেখানে শুয়েছিল তার পাশ দিয়েই যাতায়াতের মেঠো পথ। কেমন যেন একটু শীত ভাব লাগতেই উঠে বসলো। এই সময় চাদরটা পেলে বেশ হতো। এ কথা মনে হতেই ঘরের ভেতর থেকে একটা ময়লা চাদর কে যেন ছুঁড়ে দিল ওর দিকে।
ও সেটা গায়ে দিয়েই যেই না পাশ ফিরে শুতে যাবে অমনি কানে এলো, বড়ো যাবে তো উঠে পড়ো, রওনা হও এই বেলা। পরে সঙ্গে সঙ্গে উঠে পড়ল। দেখলো সাবিও কোথাও যেন যাবার জন্য তৈরি হয়ে দাওয়ার পাশে দাঁড়িয়ে আছে। দেরি না করে পরেশ সাবির পিছু নিল। আকাশ একটু ফর্সা হতেই শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে পরেশের জন্য জল ও চা বিস্কুট নিয়ে এলো সাবি। কিন্তু কোথায় পরেশ? মাদুর বালিশ সবই তো ঠিক আছে, শুধু মানুষটাই জানেই। সাবি ভাবলো ঘুম ভাঙার পর হয়তো প্রাকৃতিক দৃশ্য দেখবে বলে আশেপাশে কোথাও গেছে মানুষটা, ফিরে আসবে এখনই। কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেল মানুষটা যখন ফিরল না, সাবির তখন দুশ্চিন্তা হলো খুব। কেননা পরেশের কাঁধের ছোলা ব্যাগ তো ওর জিম্মায়, ঘরের ভেতরে আছে। ও তো চলে যায়নি নিশ্চয়ই, এইভাবে কেনই বা যাবে? সাবিকে পথে নেমে এদিক সেদিক পায়চারি করতে দেখে প্রতিবেশী 2-1 মহিলা জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে রে? কেউ আসবে নাকি? সাবি তখন পরেশের কথা বলল। শুনে সবাই অবাক। ও মা, এমন হয় নাকি? এমন সময় নদীর দিক থেকে 2-1 মেয়ে পুরুষ আসছিল। তারাও শুনল, শুনে বলল, এই মাত্র ঘাটে আমরা একজনকে দেখে এলাম, বেশ ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। কথা বলছে না কারোর সঙ্গে, ফেল ফেল করে তাকিয়ে দেখছে সবাইকে, কখনো হাসছে কখনো কাঁদছে। সাবি বলল, ঠিক দেখেছো তোমরা? ওরা বলল, হ্যাঁ গো হ্যাঁ, এই জঙ্গলের লোক তো নয়। সাবি আর কোনো কথা না বলে ছুটতে ঘরে গিয়ে পরেশের ব্যাগটা নিয়ে মাকে জানিয়ে গ্রামের 2-1 মহিলার সঙ্গে নদীর ঘাটে এলো। এসে দেখলো সত্যি 1 রাতের অতিথি পরেশ বালুচরে উপুর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চার 5 লোকের জটলা ওকে ঘিরে। সাবি আর সকলের সাহায্য নিয়ে ওর চোখে মুখে নদীর জলে ঝাপটা দিয়ে একটু প্রকৃতস্থ করলো। তারপর বলল, তুমি তো দিব্যি শুয়েছিলে দাওয়ায়, এখানে এলে কি করে? বেশ কিছুক্ষণ ওর কথার উত্তরই দিতে পারল না পরেশ। তারপরে একটু প্রকৃতস্থ হয়ে বলল, তুমি তো আমাকে ডেকে নিয়ে এলে, তোমার সঙ্গে কিছুটা এসে আর তোমাকে দেখতে পেলাম না। হঠাৎই আমি আমি হালকা হয়ে আকাশে উড়ে যেতে লাগলাম। নদীর কাছাকাছি আসতেই শুনতে পেলাম কে একজন যেন বেলবনের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বলছে, কাকে নিয়ে যাচ্ছিস রে তোরা? নামা বলছি, নামিয়ে দে। ওরা কারা তা জানি না, তবে ওই মানুষটি ধমক না খেলে আমাকে ওরা কোথায় নিয়ে যেত কে জানে। সবাই তখন কার উদ্দেশ্যে যেন করজোরে প্রণাম জানিয়ে বলল, তোমাকে নিশিভূতে তুলে নিয়ে যাচ্ছিল, যার হুকুমে ভয় পেয়ে ওরা নামিয়ে দিল তোমাকে। তিনি হলেন এখানকার বেলবনের বড় বাবা। আমরা কেউ কখনো তাকে চোখে দেখিনি, তবে সবাই খুব মান্যি করি। তার কৃপাতে এ যাত্রায় বেঁচে গেলে তুমি। পরেশ নিজেও এবার 2 হাত জোর করে প্রণাম করলো বড় বাবাকে। এমন চমকপ্রদ ঘটনার কথা এর আগে কখনো শোনেনি পরশ। ঘটনার কথা চাউর হতেই বড় গ্রামের কয়েকজন এসে সাবির সঙ্গে ধরাধরি করে তাকে নিয়ে গেল বড়োতে। তারপর সে কি দারুণ আতিথেয়তা! সবাই বলল, আজ এই অবস্থায় বড়বাবুর কৃপাধন্যকে কিছুতেই আমরা এই গ্রাম ছেড়ে যেতে দেব না। আমাদের গ্রাম্য দেবতা বলরামজির প্রসাদ পেয়ে
আজকে সারাটা দিন রাত্রি এখানে কাটিয়ে কাল ভোরে যাবে মা বিশ্বহরীর থানে। অতএব অনুরোধ রাখতেই হলো। সাবিও রয়ে গেল ওর সঙ্গে। বলল, কাল সকালে আমি নিজে তোমাকে উচিতপুরে পৌঁছে দিয়ে তবে ঘরে ফিরব। পরেশ অবশ্য এই ব্যাপারে কোনো আপত্তি করল না। সেদিনটা বলরামের প্রসাদ পেয়ে গ্রামবাসীদের সেবা যত্ন ও ভালোবাসায় নন্দিত হয়ে দারুণ আনন্দে কাটালো। পাশে আবার নতুন করে নিশির কোনো উপদ্রব হয় সেই ভয়ে সারা রাত জেগে সবাই পাহারা দিল পরেশকে। পরদিন সকালে জলযোগ পর্ব শেষ হলে উচিতপুরে যাবার জন্য তৈরি হলো পরেশ। এই গ্রামের অনেক বউ মেয়ে উচিতপুরের, তাই তারাও সঙ্গ নিল ওর। গ্রামের লোকেরাই দুটি গরুর গাড়ি ব্যবস্থা করে দিল। এত সুখ অবশ্য আশা করেনি পরেশ, তাই মহানন্দে সবার সঙ্গে গোজানে যাত্রা করল উচিতপুরের দিকে। সাবিও রইল সঙ্গে। তবে ওর চোখের দৃষ্টি উদাসী। বড় ভালো মেয়ে সাবি। সে রাতে ওদের ঘরে আশ্রয় না পেলে পরেশের জীবনে এমন দুর্লভ অভিজ্ঞতা কখনোই ঘটত না। নমস্কার।